জলপাইগুড়ি আশ্রমের ইতিহাস। কুমার গুরুচরণ রায়কত নবজীবন লাভ করে নতুন নাম নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে আনন্দের হাট বসে গেল। উৎসবের আয়োজন হোক। মাঝে 1 মাস, মাঘ মাসে শ্রী শ্রী ঠাকুর সাহিব বাড়িতে শুভ পদার্পণ করবেন। প্রেমের ঠাকুর আনন্দের হাট বসাবেন নতুন ভক্ত গুরুচরণ রায়কতের গ্রামে। শুভ দিনে শুভক্ষণে দাদুর গুরুদেবের বাণী সফল করে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সাহেব বাড়িতে এলেন। রায়কত পরিবারের সবাইকে দীক্ষা দিলেন। কিশোর ভূপেন দেবেরও সেদিন শ্রী শ্রী ঠাকুরের চরণে স্থান হল। গুরুচরণ পার্শ্ববর্তী জোড়পাকড়ির ৪৫ বিঘা আবাদি জমি ঠাকুরকে আশ্রম গড়ার জন্য দান করতে চাইলেন। ঠাকুরের কিন্তু সেই জমি পছন্দ হল না। মন্তব্য করলেন, জোড়পাকড়িতে আশ্রম করলে তামাক খাওয়ার আড্ডা হবে, তাতে সাধন ভজনের বিঘ্ন হবে। তাই উপায়, আশ্রম গড়ার কাজও শুরু করে দিয়েছিলেন গুরুচরণদা। ঠাকুরকে নিয়ে জোড়পাকড়ি ময়নাগুড়ি অঞ্চল ঘুরে দেখান হলো কোন জায়গাটা তার পছন্দ। শেষ পর্যন্ত পছন্দ হলো যে জায়গা, সে জায়গা ভূতপ্রেতের, মানুষের নয়। পছন্দ হতে পারে একমাত্র ভূতনাথেরই। হলোও তাই। পছন্দ হলো দেবী সিংহের জঙ্গলাকীর্ণ ভুতুড়ে জায়গা। শুধু ভূতপ্রেতনের পীঠস্থান নয়, হিংস্র পশুর আস্তানা। স্থানীয় লোকেরা দিনে দুপুরে ৪-৫ জনে বিনা অস্ত্রে ওই জঙ্গলে ঢুকতে সাহস করত না। ১৩৩৫ সনের মাঘী পঞ্চমী তিথিতে গুরুচরণ দেবী সিংহের জোত খরিদ করলেন। নতুন উদ্যমে জনমজুর নিয়ে বন জঙ্গল কেটে তপবন গড়ার কাজ শুরু করলেন। এধারে ব্রহ্মচারীর জীবনের গুরুদায়িত্বের অধ্যায় শুরু হল। ১৩৩৬ সন পুরী থেকে শ্রী শ্রী ঠাকুর মঠি লিখলেন প্রজ্ঞানন্দ স্বামীকে, রোহিণীকে নতুন আশ্রমের সেবকরূপে জলপাইগুড় জেলার জোড়পাকড়িতে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা। সামনে অম্বুবাসী পর্ব, পথের নিশানা ও পাথেয় নিয়ে ব্রহ্মচারী বেরিয়ে পড়লেন। কামাখ্যা মন্দিরে পাণ্ডাদের আস্তানায় রইলেন ৩ দিন। উৎসব শেষে রওনা হলেন নূতন কর্মস্থলে। আসাম প্রদেশ ছেড়ে বাংলার তরাই অঞ্চলের ছোট রেলগাড়িতে নামলেন ভোটপট্টি স্টেশনে। ভক্ত গুরুচরণ দাকে সংবাদ জানান ছিল। তিনি স্বাগত জানালেন নূতন অতিথিকে। সাহেব বাড়ির এক শুচিশুদ্ধ ঘরে থাকবার ব্যবস্থা হল। সপাক প্রসাদ নিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলেন সব কিছু। আশ্রমের জায়গা, পরিবেশ, কাজকর্ম, কাছাকাছি ভক্তগৃহ দেখে নিলেন। ১০ দিন পরে উঠে এলেন আশ্রমের নির্মীয়মান একচালা ঘরে। দেবী সিংহের ভয়াবহ জঙ্গলাকীর্ণ জোত, দিনে ব্যাঘ্র বিষধর সর্পের অবাধ গতি, রাত্রিতে ভূত প্রেতের তাণ্ডব নৃত্য। প্রায় ১ বছর ধরে সাহসী দলবদ্ধ শ্রমিকদের নিয়ে গুরুচরণ রায়কত আশ্রমের অনুকূল পরিবেশে স্থানটিকে গড়ে তুললেন। শ্রী গুরুর কাজে রাজা সাহেব গুরুচরণ রায়কত স্বীয় মান অহমিকা ত্যাগ করে প্রজাদের ঘরে ঘরে গিয়ে করগেটের টিন, ঘর ছাউনির খড় ভিক্ষা করে আনলেন। তৈরি হল আসন মন্দির, ব্রহ্মচারী নিবাস, রান্নাঘর, গোশালা, কুঁয়ো। শুভ অক্ষয় তৃতীয়ায় জোড়পাকড়ি আশ্রম উদ্বোধনের দিন স্থির হল। শ্রী শ্রী ঠাকুর স্বামী প্রজানন্দকে অধ্যক্ষতা করতে পাঠালেন। প্রজানন্দজি উৎসবের ১৫ দিন আগে আশ্রমে এলেন। বৈষয়িক চিন্তাধারার খুঁটিনাটি কাজকর্ম বুঝে নিতে ভালো পারেন তিনি। ৬ একর জমির ওপর আশ্রম। স্থানটিকে ধরলা নদী ৩ দিক দিয়ে ঘিরে রেখেছে। গুরুচরণ দেবী সিংহের জোত খরিদ করার পর আরও ১৭ একর উর্বর জমি নিজের খাস থেকে নিত্য পূজা ভোগ ও অন্তেবাসীদের সেবার জন্য দান করেন। প্রজ্ঞানন্দ সমস্ত জমি শ্রী শ্রী ঠাকুরের নামে রেজিস্ট্রারি করে নিলেন। এধারে ঠাকুর মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন। নীলাচল কুটিরের মায়েরা তার অসুস্থ শরীর নিয়ে সুদূর উত্তরবঙ্গে যেতে নিষেধ করলেন। অনুনয় করলেন, ঠাকুর, এতটা পথের ধকল আপনি সইতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, এতটা উদ্যোগ আয়োজন করে ভক্তরা আমার আশায় পথ চেয়ে আছে, আমি না গেলে তারা কতটা মনে ব্যথা পাবে তা তোরা ভেবে দেখেছিস? ঠাকুর শুনলেন না কারো নিষেধ। অসুস্থ শরীর নিয়ে পুরী থেকে রওনা হলেন। সঙ্গে নিলেন সেবক প্রিয়ব্রতকে। ১৭ তারিখ সকালে ভোটপট্টি স্টেশনে নামলে শ্রী শ্রী ঠাকুর। ভক্তরা জয়গুরু কীর্তন করে মহানন্দে আশ্রমে নিয়ে এলেন। ১৩৩৭ সন ১৮ই বৈশাখ, অক্ষয় তৃতীয়া তিথি। সন্ন্যাসী আশ্রমের গৈরিক পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হল। স্বামী প্রজ্ঞানন্দ শ্রী শ্রী ঠাকুরের আদেশ মতো বেদশাস্ত্র মতে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করলেন।
জোড়পাকড়ি আশ্রম শাখা আশ্রম রূপে পরিচিত হল। 3 দিন ধরে মহারম্বরে উৎসব চলল। বগুড়া ও কোচবিহার থেকে ভক্তরা এসেছিল। এই মহানন্দ যজ্ঞের জন্য গুরুচরণদা তার ভাণ্ডার খুলে দিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার সব সময়ের জন্য খোলা। যে যখনই আসে প্রসাদ নিয়ে যায়। গান কীর্তনে সারা সময় আশ্রম মুখরিত। স্থানীয় অনেক ভক্ত ঠাকুরের চরণে আশ্রয় নিলেন। দিনাজপুর জেলার রুহিয়া থেকে এসেছেন হরিদাস সেন। তারও দীক্ষা হলো এদিন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আয়োজন দেখে খুব খুশি। উৎসব শেষে শ্রী শ্রী ঠাকুর এখান থেকে কোচবিহার অভিমুখে রওনা হয়ে যান। একা নিত্যচৈতন্য ব্রহ্মচারীর পক্ষে আশ্রমের গঠনমূলক কাজ করা অসুবিধা। তাই শ্রী শ্রী ঠাকুর বগুড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারীকে গত পৌষ মাস থেকে যুগ্ম অধ্যক্ষ অর্থাৎ জোড়পাকড়ি আশ্রম রূপে নিযুক্ত করেছিলেন। নিত্যচৈতন্য বগুড়া আশ্রমে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসেন। 2 ব্রহ্মচারী পায়ে হেঁটে সারাটা দিন পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে অর্থ আহার্য যা পেতেন জোগাড় করে আনতেন। খোঁজ নিতেন কোথায় শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত সন্তানরা আছেন। তাদের গৃহে গিয়ে তাদের সঙ্গে ঠাকুর প্রসঙ্গ আলোচনা করে উদ্বুদ্ধিত করতেন। আবার শুনতেন ঠাকুরের অপার মহিমা। তাদের অজ পাড়াগায়ের ভাঙা কুড়ে ঘরে বিভূতি ছড়িয়ে আছে কেমনভাবে। প্রতিষ্ঠা করে দিলেন কয়েকটা সংঘ। আশ্রমের কোথায় কোন গাছ লাগান হবে, কোথায় ফুলের বাগান হবে, কোথায় সবজি বাগান হবে, আম কাঁঠাল লিচু সুপারি নারকেল গাছ কোথায় কিভাবে রোপণ করলে আশ্রমের পরিবেশ সুন্দর হবে, নিত্যচৈতন্যের সর্বক্ষণের এই চিন্তা আর কাজ। ভালো ভালো বীজ কলকাতার বড় কোম্পানি থেকে কিনে আনবার জন্য যোগাযোগ করলেন। 2 ব্রহ্মচারী প্রচুর পরিশ্রম করে বছর খানেকের মধ্যে আশ্রমকে তপবনের এক প্রাথমিক রূপ দিতে সক্ষম হলেন। জোড়পাকড়ি আশ্রম স্বনির্ভর হয়ে উঠল। শক্তি চৈতন্য বগুড়া ফিরে গেলেন। গুরুচরণদা খুব খুশি। এতদিনে শ্রী শ্রী ঠাকুর তার কল্পনার পুরাপুরি রূপ দিলেন। মঠ থেকে এলেন স্বামী নির্বাণানন্দ সরস্বতী জোড়পাকড়ি আশ্রম পরিদর্শন করতে। তিনি আশ্রম দেখে অত্যন্ত খুশি। বাহবা দিলেন 2 ব্রহ্মচারীকে। বললেন, শ্রীগুরু কৃপা হলে কি না হয়, এ যে একেবারে আসাম মঠের দ্বিতীয় চোহারা। 1329 সন থেকে শ্রীমৎ নিত্যচৈতন্য ব্রহ্মচারী জোড়পাকড়ি আশ্রমের অধ্যক্ষ রূপে নিযুক্ত হলেন। গুরুচরণদার আরেক চিন্তা মাথায় ঢুকেছে। শ্রী শ্রী ঠাকুরের সব ভক্তের চরণধুলা দরকার এই অঞ্চলে। অঞ্চলবাসী সবাই দেখুক তার প্রভুর কি মহিমা। আর সকল ভক্তের মাঝে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে রাসলীলার অনুষ্ঠান করা না হলে আশ্রমকে স্বয়ংসম্পূর্ণ বলা যাবে কি করে। গুরুচরণদা ব্রহ্মচারী নিত্যচৈতন্যের সঙ্গে আলোচনা করে স্বামী প্রজ্ঞানন্দকে লিখলেন, জোড়পাকড়ি আশ্রমে সার্বভৌম ভক্ত সম্মিলনী ডাকতে চাই। প্রজ্ঞানন্দজি উত্তরে খড়কুসমা ভক্ত সম্মেলনীতে আসতে লিখলেন। সেবার শ্রী শ্রী ঠাকুর ভারত ভ্রমণে বেরিয়েছেন। খড়কুসমা সম্মেলনীতে এসে যোগ দিতে পারেননি। প্রজ্ঞানন্দজি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে মঠ সম্মেলনীর প্রতিনিধি সভাপতিত্ব করে সুষ্ঠুভাবে উৎসব শেষ করলেন। গুরুচরণদা পরবর্তী সম্মেলনী জোড়পাকড়ি আশ্রমে আহ্বান করে এলেন। 1340 সন পৌষ মাস। ব্রহ্মচারী নিত্যচৈতন্য ও গুরুচরণদেব অক্লান্ত পরিশ্রম করে সার্বভৌম ভক্ত সম্মিলনের আয়োজন করতে লাগলেন। শক্তি চৈতন্য ব্রহ্মচারী বগুড়া থেকে সহযোগিতার জন্য এসেছিলেন। 10ই পৌষ শ্রী শ্রী ঠাকুর সত্য চৈতন্য ব্রহ্মচারী ও প্রজ্ঞানন্দ স্বামীকে নিয়ে আশ্রমে এলেন। চারিদিক থেকে ভক্তরা ভোটপট্টি বিডিআর স্টেশনে নেমে গরুর গাড়ি করে সম্মিলনী প্রাঙ্গণে আসতে লাগলেন। তাদের থাকবার জন্যে চালাঘর নির্মিত হয়েছে খড়ের ছাউনি দিয়ে। বিচালি পেতে শয্যা তৈরি করা হয়েছে। আসাম বিহার উড়িষ্যা ও বাংলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা বেশিরভাগই তেস্তা নদী পার হয়ে কিছু বিডিআরের ছোট গাড়ি চড়ে আশ্রমে এলেন। নিস্তব্ধ তপবন শহুরে কোলাহলে মুখরিত হয়ে উঠল। গৃহী সন্ন্যাসী ব্রহ্মচারীর মিলনে অভিনব উৎসবের সমারোহ দেখে স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করতে লাগল। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীকে সর্বাধ্যক্ষ করে নিজের দণ্ড দিয়ে মঠের প্রতিনিধিত্ব করবার অধিকার দেন। ভজন কীর্তনের মধ্য দিয়ে 11ই পৌষ সার্বভৌম ভক্ত সম্মেলনীর অনুষ্ঠান শুরু হল। শ্রী শ্রী ঠাকুরের আদেশ মতো শ্রীমৎ প্রজ্ঞানন্দজিকে সম্মেলনীর প্রতিনিধি সভাপতি রূপে বরণ করা হল। কুমার গুরুচরণ দেব 49 বার্ষিক ভক্তি সম্মেলনীর অভ্যর্থনা সমিতির সভাপতির ভাষণে বলেন, প্রথমত জোড়পাকড়িতেই এই আশ্রমের সূত্রপাত হয়।
এবং উপযোগী গৃহাদির নির্মাণ কার্য বহুদূর অগ্রসর হয়। যে স্থানে আশ্রমটি প্রথম স্থাপিত হয়েছিল তাহা জোরপকড়ি বন্দরের সংলগ্ন, ডাকঘর, স্কুল, স্টেশনের নিকটে। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে যখন ওই আশ্রমস্থান দেখান হয় তখন তিনি সংক্ষেপে মন্তব্য প্রকাশ করেন, এ আবার আশ্রম, এত জনতার মধ্যে সাধুর প্রতিষ্ঠান। ঠাকুরের এই একটিমাত্র কথায় সেই স্থান পরিবর্তিত হইয়া এই নির্জন স্থান নির্বাচিত হইল। তদবধি ইহা জোরপকড়ি আশ্রম নামেই প্রসিদ্ধ হইয়া আসিতেছে। ইহার নির্জনতা ও ভীষণত্ব সম্বন্ধে এই কথা বলিলেই বোধহয় যথেষ্ট হইবে যে বন্যজন্তু ও অপদেবতার ভয়ে দিবাভাগেও ইহার পাশ দিয়ে লোক যাতায়াত করিত না, বা ত্রিসীমানাও ঘেঁষিত না। আমরা যেদিন প্রথম এ স্থানের বন্দোবস্ত লইয়া গৃহাদির স্থান করিবার জন্যে আসি, সেদিন ৮-১০ জন লোক লইয়া তবেই জঙ্গলে প্রবেশ করি। সেদিনের শক্তি চৈতন্যের লিখিত ভাষণ শুনে শ্রী শ্রী ঠাকুর বলেন, শক্তির অন্তরে গুরু শক্তি ক্রিয়া করছে, তাই তার লেখনীতে অমৃত সুধার ক্ষরণ হয়েছে। এই ভক্ত সম্মেলনীতেই শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার শিষ্য ভক্তদের কর্তব্য সম্বন্ধে উল্লেখ করতে গিয়ে নিয়ম পঞ্চক প্রকাশ করেন। ১. আমার প্রত্যেক শিষ্য ভক্তকেই আর্য দর্পণ গ্রহণ করতে হবে। আর্য দর্পণ গ্রহণই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। আর্য দর্পণ গ্রহণ না করলে আমি তাকে শিষ্য বলে কেমন করে মনে করতে পারি? ২. প্রত্যেক শিষ্য ভক্তকেই নিজ নিজ বিভাগীয় বা জেলা আশ্রমের মাসিক বা বার্ষিক সাহায্য দিতে হবে। ৩. প্রত্যেক শিষ্য ভক্তকেই নিজ নিজ বিভাগীয় বা জেলা আশ্রমের জন্যে মুষ্টি ভিক্ষা রাখতে হবে। ৪. প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রী শ্রী গুরুধাম সার্বভৌম জন্মোৎসবে সাহায্য প্রেরণ করতে হবে। ৫. প্রত্যেক শিষ্য ভক্তকেই মঠের অক্ষয় তৃতীয়া উৎসবে সাহায্য প্রেরণ করতে হবে। পরের দিন ১২ই পৌষ অন্তরঙ্গ সভার অধিবেশনে শ্রী শ্রী ঠাকুর মন্তব্য করেন, যারা তার কাছে মন্ত্র নিয়ে নিজের চেষ্টায় সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চায় তাদের উত্তম অধিকারী বলে বর্ণনা করেন। আর যারা মন্ত্র নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা নিয়েই ব্যস্ত, অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, তারা মধ্যম শ্রেণীর ভক্ত। আর যারা মন্ত্র নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাজকেই জীবনের একমাত্র ব্রত মেনে দিবানিশি শ্রীগুরুর ইচ্ছার রূপ দিতে ব্যস্ত, তারা অধম শ্রেণী বলে বর্ণনা করেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, এই সম্মেলনীতে যারা আমাকে দেখবার জন্যে, আমার কথা শোনবার জন্যে পাগল হয়ে ছুটে এসেছে, আমি তাদেরকেই বলি অধম শ্রেণী। শ্রী শ্রী ঠাকুরের মৃদু মৃদু হাসি দিয়ে এই করুণামাখা কথায় প্রকাশ পায়, সাধন ভজনে অক্ষম, শাস্ত্রে অধম শ্রেণীরূপে বর্ণিত হলেও তার কাছে উত্তম শ্রেণী বলে গণ্য হবে। এদিনকার ঠাকুরের মঠ জীবনের এক উল্লেখযোগ্য ঘটনা, তিনি মঠ আশ্রমের যাবতীয় দায় দায়িত্ব ছেড়ে দিয়ে অবসর নেন। শুধু গুরুগিরির ভার নিজের কাছে রাখেন। স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীকে মঠ আশ্রমের সর্বাধ্যক্ষ ও ট্রাস্ট বোর্ডের সভাপতি রূপে ঘোষণা করেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, আজ থেকে প্রজ্ঞানন্দের আদেশ উপদেশ আমার আদেশ উপদেশ বলে মনে করবে। চিঠিপত্র আমাকে আর কেহ লিখবে না। যা কিছু লিখবার জানবার প্রজ্ঞানন্দকে লিখবে, সেই যথাযথ উত্তর দিবে। সেই এখন মহান্ত।